বাড়ি যাব না, বাস করতে পারবো না, মুসলিমেরা আমাকে বাঁচতে দিবে না। চাকু লাগাইছে গলায়, গম ব্যাগে, পেট্রোল, অনেক কিছু বিভিন্ন রকম অস্ট্রেলিয়া। হিন্দুর মেয়ে হাত ধরে টানছে, চুল ধরে টানছে। কেন টানবে? কেন গায়ে হাত দিতে আসবে? বিনা অন্যায় অত্যাচার এত কেন হবে? কি দোষ করেছিল? হিন্দুর মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, ঠিস মারছে। মুসলিমের মেয়ে রাস্তা দিয়েছে তো হিন্দু ছেলে তো ঠিস মারে না? কেন অন্যায়টাকে প্রতিবাদ কেন করে? কেন করবে? দেখুন, মুর্শিদাবাদে এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরেও আমাদের রাজ্য প্রশাসন সেই ঘটনাগুলোকে একেবারে হজম করে নিয়েছে। কিন্তু আমি অপেক্ষা করছি যে আমাদের বিচার ব্যবস্থা, আমাদের কেন্দ্রীয় সরকার, তারাও যদি ঠিক একইভাবে রাজ্য সরকারের মতো করেই অন্যান্য ঘটনার মতো এই মুর্শিদাবাদের ঘটনাটা হজম করে নেয়, তাহলে যতটা গর্ব অনুভব করতাম এটা বলতে যে আমি ভারতবাসী, আমি বঙ্গবাসী, এবার থেকে এই ঘটনার যদি অন্তত কোনো পরিত্রাণ, কোনো ধরনের সমাধান আমরা না পাই, তাহলে আমি ভারতবাসী, আমি পশ্চিমবঙ্গবাসী বলতে ততখানি গর্ব অনুভব অন্তত আমি ব্যক্তিগতভাবে করব না, কিছুটা হলেও কম অনুভব করব। যে ভিডিওটা দেখে শুরু করলাম, এরাও ভারত মাতার সন্তান, এদের কোনো দোষ ছিল না। চোখের জল অকারণে যারা এদের চোখের জল ফেললো, একটা দুটো মানুষ নয়, 600, 700, হাজারো হাজারো পরিবারের যারা চোখের জল ফেলে পার পেয়ে গেল, এবং যে দেশ তাদের পার পেতে দিল, সেই দেশের জন্য সত্যি নিশ্চিতভাবে সম্মান আকুণ্ঠ বজায় থাকলেও গর্ব বোধহয় কিছুটা আমি অন্তত ব্যক্তিগতভাবে কম অনুভব করব। দেখুন, আমি আপনাদের কেন অন্তরের অন্তরস্থ স্থান থেকে ব্যথা অনুভব করে এই কথা বলছি। এই যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনাটা কোনো শুধুমাত্রই একটা ছোট সাম্প্রদায়িক ঘটনা হিসাবে চিহ্নিত করলে ভুল হবে। কেন? আমি আপনাদের সামনে বলেছিলাম যে ঠিক কাশ্মীরে যে ধরনের এককালে হামলা হতো, বাছাই করে নন মুসলিমদের ওপর যেভাবে হামলা চালানো হতো, ঠিক ওই একই কায়দায় এখন পশ্চিমবঙ্গে হামলা শুরু হয়ে গিয়েছে। এবং মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনাটা পূর্ব পরিকল্পিত ছাড়া হতে পারে না। আজকে সেই তথ্য হাতে নাতে দেব, প্রমাণ দেখাবো, প্রমাণ আপনাদের সামনে নিয়ে এসেছি, আগেই যেমন কথা দিয়েছিলাম। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর। শহর বলুন, শুধু বেছে হিন্দু, একটা লাইনে 5টা দোকান আছে, 10টা দোকান আছে, 7টা বাড়ি আছে, মার্ক করে করে হিন্দুদের উপরেই হয়েছে। এটা তো হিন্দু শূন্য করার পরিকল্পনা। আমি আপনাদের সামনে কথা দিয়েছিলাম যে দেখাবো কিভাবে বেছে বেছে এই ঘটনা ঘটার বেশ কয়েকদিন আগে থেকেই যে সমস্ত হিন্দু বাড়িগুলো রয়ে গেছে, হিন্দু বাড়িগুলোতে কালো দাগ দিয়ে রেখে দেওয়া হয়েছিল, চিহ্নিত করে রেখে দেওয়া হয়েছিল, একদল করে গিয়েছিল, দ্বিতীয় দল ওয়াকাফ প্রোটেস্টের নামে সেই হিন্দু বাড়িগুলোকে জ্বালিয়ে দিয়েছিল। এই ঘটনার প্রমাণ আপনাদের সামনে আমি দেখাবো, এবং এটা আগে আপনারা ভিডিওটা দেখে নিন। এই ভিডিওটা দেখার পর যদি কেউ মনে করেন যে এটা শুধুমাত্র হিন্দু মুসলমানদের মানে একটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নিয়ে একটা বিতর্ক সৃষ্টি হয়েছে, তাহলে সেটা সম্পূর্ণ ভুল ব্যাখ্যা হবে। আগে এই ভিডিওটা দেখে নিন। ये बम मारने के लिए चिन्हारी रख के गया है, आग लगाना था। देखिए ऐसा करके रंग लेके गया घर में, चिन्हाएगा। ये देखिए यहाँ पे मार्क किया है कि हिंदुओं का घर है, इस तरह से मार्किंग करके गया है कि ताकि दंगा ये पहचान सके कि किसके घर में बम मारना है, किसके घर में आग लगानी है। हर हिंदू के घर में इस तरह से मार्किंग की गई थी दंगों से पहले। ये बहुत बड़ा खुलासा है एनएमएफ पे। ये देखिए जितने हिंदू के यहाँ पे घर हैं, यहाँ पे पहले इस तरह से मार्किंग लगाई गई, यहाँ पे मार्किंग, ये देखिए। और जिस घर में मार्किंग थी उस घर में जानबूझ के हमला किया गया था, बम मारा, आग लगाई। ये देखिए सब इसी तरह की मार्किंग की गई थी हिंदुओं के घर में। और দেখলেন, একসময় কাশ্মীরেও এই ধরনের ঘটনা ঘটতো। আমরা আবার আলিবাবা 40 চোরেও এই ধরনের ঘটনা দেখেছি, যেখানে আব্দুল্লাহ মার্জিনা বুদ্ধি করে ওই ডাকাত দলের দেওয়া চিহ্নগুলোকে তারা 2-1টা ঘরে চিহ্ন করে দিয়েছিল,
সেই চিহ্নটাকে সমস্ত ঘরে মর্জিনা বুদ্ধি করে সেই চিহ্নগুলো একই চিহ্ন করে দিয়েছিল। ডাকাত দল হারিয়ে ফেলেছিল কোন ঘরে চুরি করতে হবে। আজকে দুঃখের ব্যাপার যে পশ্চিমবঙ্গে কোনো মর্জিনা নেই। পশ্চিমবঙ্গে যদি কোনো মর্জিনা থাকতো তাহলে এই যে কালো দাগগুলো দেখলেন স্পট করে রাখা হয়েছিল, কোন কোন বাড়িতে ধ্বংস করতে হবে, আগুন লাগাতে হবে, লুটপাট চালাতে হবে, সেইগুলো কোনো মর্জিনা থাকলে আইদার মুছে দিতেন কিংবা অন্য ঘরে হয়তো ওই একই চিহ্ন করে দিতেন। দেখুন, সেই কারণেই আপনাদের সামনে আমি পরিষ্কারভাবে বললাম, বাংলাদেশের তরফ থেকে পরিষ্কার বলা হয়েছে যে আমাদের পশ্চিমবঙ্গে, আমাদের দেশে মুসলিমদের অর্থাৎ এখানকার মাইনরিটিদের তাদের সুরক্ষিত রাখতে হবে, বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা বলে দিয়েছেন। আর আমাদের এই পশ্চিমবঙ্গ সরকারেরও বক্তব্য খানিকটা সেই ধরনের যে দাঙ্গা হিন্দু মুসলমান করে না। দেখুন, আমরা সবাই দেখেছি, সবাই জানি, ওখানকার ভিকটিমরা সবাই পরিষ্কারভাবে বলছেন যে কাদের দ্বারা তারা আক্রান্ত হয়েছেন। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তার আয়ত্ত বা এখতিয়ার অত্যন্তই কম। তিনি বা কতটুকুই করতে পারেন, করছেন, সাধ্য মতো লড়াই করছেন। এই মুহূর্তে একা দাঁড়িয়ে লড়াই করছেন যে সমস্ত মানুষগুলো যাদের টাকাগুলো পুড়িয়ে দেওয়া হলো না, কারুর 2 লক্ষ টাকা, কারুর 3 লক্ষ টাকা, কারুর 5 লক্ষ টাকা, কেউ বিড়ি শ্রমিক, কেউ ঠেলা গাড়ি চালায়, কেউ কৃষিকাজ করে, তাদের টাকাগুলো ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করলেন শুভেন্দু অধিকারী। আপনাদের একটা ছোট্ট ভিডিও দেখাবো। স্যালিউট জানাই। আর পশ্চিমবঙ্গে দুটো রাজনৈতিক নেতা আপনারা দেখাতে পারবেন না যারা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এই ভূমিকা পালন করতে পারেন। দেখুন একবার ভিডিওটা। এইটার সঙ্গে ওয়াকফের কি সম্পর্ক ছিল? এই যে আপনার গণেশ ঘোষ, এই গণেশ ঘোষের সঙ্গে এই যে বসে আছেন আপনি, তো দেখুন এর 5 লক্ষ টাকা পুড়িয়েছে। মমতা ব্যানার্জি প্লিজ বলুন তো, এই ভদ্রলোকের এই 5 লক্ষ টাকার সঙ্গে ওয়াকফের কি সম্পর্ক আছে বল, আমি জানতে চাইছি। গণেশ ঘোষ ভোটার আধার কার্ড দিয়েছে, না সেটা তো উনি ডায়েরি করে ডুপ্লিকেট পেয়ে যাবেন। যে 5 লক্ষ টাকা, দেখুন এই লোকটার, দেখুন আজকে একটা নোংরা মানে ময়লা ধুতি পরে এসছেন, গলায় গামছা, কত প্রান্তিক মানুষ। এর সঙ্গে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের কি সম্পর্ক আছে? দেখুন এগুলো তো এটা আমরা তুলে দিচ্ছি, আমি তুলে দিচ্ছি, আর স্বপনদা তুলে দেবেন। ছায়া সিংহ বিড়ি শ্রমিক, বিড়ি বাঁধেন, তার মেয়েকে বিয়ে দেবেন বলে উনি 1.5 লক্ষ টাকা জমিয়েছিলেন। দেখলেন, শুধু এই 2 ব্যক্তির হাতে টাকা তুলে দিয়েছেন এমন নয়, এই যে ভদ্রলোক বসেছিলেন বাঁদিকের, তার হাতে দিয়েছেন 5 লক্ষ টাকা। তার কারণ ঝুড়িতে দেখাচ্ছিলেন তার 5 লক্ষ টাকা পুড়ে গিয়েছে। আর একজন মহিলার হাতে সম্ভবত 1.5 না 2 লক্ষ কত ভুলে গেলাম, ওই অ্যামাউন্টটা তুলে দিলেন। শুধু তাই নয়, তিনি এর আগেও 40 জন সেখানকার মানুষের পেটিএম নাম্বার অর্থাৎ ইউপিআই আইডি নিয়ে এসেছিলেন, ফোন নাম্বারটা নিয়ে এসেছিলেন। সেখানে অনেক মানুষ এগিয়ে এসে সাহায্য করেছেন এবং আরো 80 জনের নতুন তিনি মোবাইল নাম্বার নিয়ে এসেছেন, সেই তালিকা প্রকাশ করলেন। সেই তালিকাতে যারা যারা ইচ্ছুক টাকা পাঠানোর জন্য আবেদন করলেন। আমার বিশ্বাস যত টাকা তারা হারিয়েছিলেন তত টাকা তো রিকভার হবেই, তার থেকে বেশি টাকা পর্যন্ত রিকভার হয়ে যাবে। কিন্তু এখানে দাঁড়িয়ে খুব অবাক লাগে, আচ্ছা সিপিএম এই ভূমিকা পালন করতে পারতো না? কংগ্রেসের কথা ছেড়ে দিলাম, তার কারণ কংগ্রেসের নেতৃত্ব চাই না যে পশ্চিমবঙ্গে কংগ্রেস থাকুক, সিপিএম তো চায়। হয়তো যখন খবর শুনছেন তখন একটা ব্রিগেড সমাবেশ হচ্ছে বা হয়ে গেছে, তারা কি একটা ইনসাফ সভা আয়োজন করতে পারতেন না? আমি এইখানে দাঁড়িয়ে আপনাদের এই সিপিএম এর সেকুলারিজম আমাদের দেশের জন্য কতটা ভয়ঙ্কর এটা আপনাদের সামনে আমি বলছি আপনাদের সামনে।
এখন সোশ্যাল মিডিয়াতে আমি দুটো জিনিস আপনাদের দেখাবো, দুটো জিনিস আমার খুব মানে অ্যাট্রাক্ট করেছে। সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু জিনিস অ্যাট্রাক্ট করে, আপনাদের দেখাবো, আপনারা একটু দেখুন। দেখুন, দাবি করা হচ্ছে যে ডিয়ার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, কাইন্ডলি অ্যালট হাউসিং অফ all honorable judge exclusively in Muslim majority areas with no security. I guarantee pending cases will vanish, GAN will be stopped and law will be supreme again. Just an Indian citizen tried to lectures. অর্থাৎ তিনি বলছেন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে অনুরোধ করেছেন যে সুপ্রিম কোর্টের জাজেরা তাদেরকে মুসলিম মেজরিটি এলাকাতে তাদেরকে একটা করে বাংলো দেওয়া হোক রেসিডেন্সিয়াল থাকার জন্য, এবং সেখানে কোনো সিকিউরিটি রাখা যাবে না। তারপরে তাদের কত জ্ঞান আছে সেই জ্ঞান তারা সুপ্রিম কোর্টে যেমন দিতে পারবেন, ঠিক তেমনি পেন্ডিং কেস যেগুলো রয়ে গিয়েছে সেই পেন্ডিং কেসগুলো তাদের তাড়াতাড়ি সলভ হয়ে যাবে। এবং এই যে ওয়াকআপ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে তারা যে সমস্ত অবজারভেশন রয়েছেন সেগুলো খুব তাড়াতাড়ি তারা সমাধান করতে পারবেন। আমার মনে হয় এটা একই রকম প্রযোজ্য যারা রাস্তার মধ্যে দাঁড়িয়ে গরুর মাংস খেয়ে কতটা তারা সেকুলার সেটা বোঝানোর চেষ্টা করেন, তাদেরও এরকম যদি একটা করে সিকিউরিটিহীন বাংলো বা একটা করে নিজের পক্ষে ঘর দিয়ে দেওয়া যেত মুসলিম মেজরিটি এলাকাতে, যেগুলো দাবি উঠছে সোশ্যাল মিডিয়ায়, আমি সেই থেকে বলছি, তাহলে সত্যি সেকুলারিজমের তারা পরিচয় পেয়ে যেত এই মুর্শিদাবাদের মতো কোনো না কোনো ছুতোই কোনো একটা ঘটনাতে। এবং আরো একটা, আপনারা যদি এটাকে সমর্থন করেন লিখে জানাবেন, এই বিষয়ে কমেন্ট আপনাদের কাছে আমি এক্সপেক্ট করছি, আপনারা লিখে জানাতে পারেন। আরো একটা বিষয় আপনাদের সামনে আমি দেখাবো, সেটা দেখুন। এখানে বলা হচ্ছে ওয়াকআপ বিলের বিরোধিতার নামে যেসব সরকারি সম্পত্তি সহ হিন্দুদের সম্পত্তি ক্ষয়ক্ষতি করা হয়েছে বা হচ্ছে, সেটার ক্ষতিপূরণ ওয়াকআপ বোর্ডের কাছ থেকে নেওয়া হোক। সুপ্রিম কোর্ট কি সিদ্ধান্ত নেবেন জানি না, কিন্তু আমার মনে হয় আসলে এটা করা উচিত। যারা এই ওয়াকআপ সম্পত্তির প্রতিবাদ করে আসলে ভাঙচুর করলেন, আমি আপনাদের প্রথমেই বললাম যে হিন্দুদের বাড়িগুলো চিহ্ন করে আগে রেখে দেওয়া হয়েছিল, তারপরে ভাঙচুর চালানো হয়েছিল। এটা শুধুমাত্রই কোনো একটা বিল বা আইনের প্রতিবাদ হিসাবে নয়, এটার পেছনে ঠিক যেমন সরস্বতী পুজোকে ভণ্ডুল করে দেওয়ার একটা নীতি থাকে বা রীতি থাকে, যেমন পশ্চিমবঙ্গের প্রত্যেকটা পুজোতে ব্যাঘাত ঘটানোর একটা রীতি এবং রেওয়াজ থাকে, ঠিক সেই রকম পন্থী বাংলাদেশের সিমি জামাত, এই আনসারুল বাংলা, এরা মিলে, এদের চক্র মিলে এর সঙ্গে জড়িত না থাকলে এই ধরনের সলিড প্ল্যান করতে পারতেন না। পশ্চিমবঙ্গের পুলিশের কাছে ইন্টেলিজেন্স দপ্তরটা সত্যি যদি মুখ এবং বধির হয়ে থাকে তাহলেই একমাত্র করতে পারবেন, কারণ এত বড় খবর পশ্চিমবঙ্গ ইন্টেলিজেন্স দপ্তরের কাছে আসে না বা আসবে না বা তারা কিছু জানে না, এটা ইম্পসিবল। কোনো রাজ্যে হতে পারে না, পশ্চিমবঙ্গেও হয় না, ইম্পসিবল। তাই সেক্ষেত্রে একটা সলিউশন হচ্ছে এই যে যারা এত সম্পত্তি ভাঙচুর করলেন, ওয়াকআপ সম্পত্তির যে সমস্ত প্রচুর সম্পত্তি তো তাদের, রেল রয়েছে, রেল এবং মিলিটারির পর তৃতীয় কোনো একটা সংগঠন যাদের এত সম্পত্তি রয়েছে ভারতের বুকে, তাদের সেই গচ্ছিত সম্পত্তিকে বিক্রি করে বা সেই গচ্ছিত সম্পত্তির আয় থেকে এনাদের ঘর বাড়ি তৈরি করে দেওয়া হোক। এনাদের দোকানগুলো কিংবা যে টাকাগুলো পুড়ে গিয়েছে দেখলেন, সেই টাকাগুলো এখান থেকে পূরণ করা হোক। আপনারা যদি সহমত পোষণ করেন আজকের পর্বটি শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন। আমাদের পাশে থাকলেন কিনা বড় ব্যাপার নয়, মুর্শিদাবাদে আক্রান্ত ওই মানুষদের পাশে থাকবেন। ওয়াকআপ সম্পত্তি আজকে যদি আমরা দেখতাম, দেখুন আমরা তো কোর্টকে বলতে পারি না, এটা জাস্ট একটা উইশ লিস্ট, একটা মনে হয় না যে এরকম হলে ভালো হয়, সেই দিক থেকে বলছি যে যদি আজকে কোনো ন্যায়ালয় এরকম বলতেন যারা করলেন তাদের সম্পত্তি বিক্রি করে আজকে এগুলো ধার মিটিয়ে দেওয়া হবে, তাদের বাড়িঘর উদ্ধার করে দেওয়া হবে, তাহলেই জাস্টিস হতো না। ওসব ছেড়ে দিন, যাদেরকে ধরে আনা হলো তাদেরকে একটা কয়েদখানার মতো করে, একটা স্কুলের মতো বন্দি করে সেখানে ত্রিপল টাঙিয়ে যেন তাদের কেউ অ্যাক্টিভিটি দেখতে না পায়, তারা যেন বাইরে বেরিয়ে আসতে না পারে, সাংবাদিকরা যেন ভেতরে ঢুকতে না পারে, একদম গুমখানা করে রেখে দিলেন। ডিটেনশন ক্যাম্প বলতে যা বোঝায়, ডিটেনশন ক্যাম্প করে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন হিন্দুদের পুড়ে দিলেন। আর এই দুষ্কৃতীরা তারা খুলে আম ঘুরে বেড়াচ্ছেন, তাদের জন্য না ডিটেনশন ক্যাম্প না জেল। কয়েকজনকে ধরা হয়েছে বটে, কিন্তু অভিযোগ আসছে যারা অ্যাকচুয়াল এই কাণ্ড কারখানার সঙ্গে জড়িত তাদের ধরা হয়নি। অর্থাৎ প্রমাণের অভাবে খুব শীঘ্রই এই ঘটনাটা একটু ধামাচাপা পড়লেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে, যেমন অন্যান্য কেসে হয়ে থাকে। এই হচ্ছে ব্যবস্থা, আপনারা সতর্ক হন।
এত কিছু করার পরেও যদি আপনারা রাজনৈতিকভাবে ক্রমাগত ভুল সিদ্ধান্ত নিয়ে আসেন, তাহলে দেখুন নোয়াখালীর কথা মনে রাখবেন, গ্রেট ক্যালকাটা কিলিং এর কথা মনে রাখবেন। সেগুলো হয়েছিল, আর সেগুলো এমন ভাবে হয়েছিল, সেগুলো কিন্তু প্ল্যান করে কেউ আসেনি। মানে সেদিনও কেউ জানতে পারেনি, তার 2 ঘন্টা আগে প্রশাসনের কাছে হয়তো খবর থাকে, সাধারণ মানুষের কাছে তো আর খবর থাকবে না। প্রশাসন আপনাকে খবর দেবে না, কারণ প্রশাসন আপনাদের নয়, আমাদের নয়। প্রশাসনের কাছে খবর থাকলেও প্রশাসন আমাদের কাছে পাঠাবে না। তাই নোয়াখালীর দাঙ্গায় যেদিন লক্ষ লক্ষ হিন্দুদের মেরে দেওয়া হয়েছিল উদ্দেশ্য প্রণোদিতভাবে, গ্রেট ক্যালকাটা কিলিং এর দিন 1946 সালে যখন হাজারো হাজারো হিন্দুদের প্রাণ চলে গিয়েছিল, তার আগের 2 ঘন্টা আগে পর্যন্ত সেই মানুষগুলো জানতেন না। তাই আপনাদের সামনে আমি বলি যে অহেতুক কোনো প্যানিক ডেফিনেটলি করার কোনো প্রয়োজন এই মুহূর্তে আছে বলে আমি বিশ্বাস করি না। তার কারণ তখনকার পরিস্থিতি থেকে এখনকার পরিস্থিতি আলাদা। তখন কেন্দ্রে কংগ্রেস সরকার ছিল, এখন অন্তত বিজেপি সরকার আছে। যতই তারাও মুখ এবং বধির হয়ে যাক না কেন, কোথাও গিয়ে মনে হয় যে ঠিক আছে অন্তত মিলিটারি পাঠাবে, যাই হোক। কিন্তু রাজনৈতিকভাবে আপনি যদি সচেতন না হন, যদি সঠিক সিদ্ধান্ত না নেন, যদি ইলেকশনের পর ইলেকশন আপনি ভুল করবেন এবং আপনার ভুল যদি ভাবেন আপনি ভুল করবেন এবং সেটা অটোমেটিক্যালি দৈব কোনো উপায়ে শুধরে যাবে, এটা হবার নয়। আমার মনে হয় আমাদের কাছে 2026টা লাস্ট সুযোগ। এটা আমার ব্যক্তিগতভাবে মতামত, আমি ভুল হতে পারি। আমি অত্যন্ত ক্ষুদ্র একজন ইউটিউবার, অত্যন্ত পশ্চিমবঙ্গে অনেক বড় বড় ইউটিউবাররা রয়ে গিয়েছে, তার তুলনায় আমি অত্যন্তই নগণ্য। তাই আমার কথাকে আপনারা একেবারেই ছুঁড়ে ফেলে দিতে পারেন ডাস্টবিনের মধ্যে। আমার ব্যক্তিগতভাবে মতামত, 2026 পশ্চিমবঙ্গবাসীদের জন্য এটা শেষ সুযোগ। এই সুযোগের সদ্ব্যবহার যদি আমরা করতে না পারি, তাহলে মুর্শিদাবাদের কথা আপনি ভুলে যান, এর থেকে অনেক চমক আমাদের জন্য অপেক্ষা করে বসে রয়েছে। এটা আমার ব্যক্তিগতভাবে মতামত, কোনো তথ্যর ভিত্তিতে বলছি না, কোনো আগাম সতর্কবার্তা যে আমি হাতও গুনতে পারি না। কিন্তু প্রত্যেকটা মানুষের একটা বোধ, বুদ্ধি, বিচার রয়েছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনাদের সামনে আমি বলছি, 2026 পশ্চিমবঙ্গবাসী যারা শান্তি চান, হিন্দু মুসলমান সকলের জন্য যারা শান্তি চান, তাদের জন্য এটা শেষ সুযোগ। এই সরকারকে যদি পরিবর্তন করা না হয়, তাহলে এর যে কত বড় মাসুল আমাদের গুনতে হবে, সেটা আপনি যতটা কল্পনা করতে পারেন তার থেকেও ভয়াবহ হতে পারে। শুধু এই আতঙ্ক থেকেই আপনাদের বলবো, সচেতন হন রাজনৈতিকভাবে। কারণ সংবিধান আমাদের সামনে দুটো জিনিস দিয়েছে, একটা পেন্সিল আর একটা হচ্ছে ভোটার রাইট। নেতা নেতৃত্বদের জন্য অনেক কিছু দেওয়া রয়েছে সংবিধানে, কিন্তু আমাদের জন্য হাতে একটা পেন্সিল আর একটা হচ্ছে ভোটার রাইট। এই দুটোর সদ্ব্যবহার যদি না করতে পারেন, কোথায় আপনি ভোট দেবেন সেই জায়গাটা যদি রাজনৈতিক বিচার বুদ্ধি দিয়ে করতে না পারেন, তাহলে পরবর্তীকালে আর আপনার কৃত কর্মের জন্য দুঃখ করার, আফসোস আপনার করার আর সুযোগ থাকবে না। এখনকার মতো এখানে।